সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ জীবন যাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি সূচনা হাসান। এবারের আয়োজনটা বগুড়ার এক মজাদার খাবার নিয়ে। নিশ্চয়ই বুঝে গেছেন বলছি আলু ঘাটির কথা। সম্প্রতি বিখ্যাত এই খাবারের আয়োজন করে বগুড়া জার্নালিস্ট নেটওয়ার্ক। দেখব বগুড়ার বাবুচির রেসিপিতে কিভাবে সেদিন রান্না হয়েছিল সুস্বাদু আলু ঘাটি। লাকড়ির চুলায় জ্বলছে বড় বড় ডেক, ভেতরে টকবক করে ফুটছে মজাদার এক খাবার, নাম যার আলু ঘাটি। বিয়ের শাদী কিংবা বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠানে বগুড়ার মানুষদের পছন্দের শীর্ষে থাকে এই খাবার। নারীদের পাশাপাশি পুরুষদের অনেকেই পারেন এই বিশেষ পদের রান্না। বগুড়া উত্তরবঙ্গের সব আলু ঘাটি একদম বেস্ট, এটার কোনো তুলনাই হয় না। লোকাল যে জিনিসটা, এটা তো আমাদের একটা ঐতিহ্য। আমরা যেটা মনে করি বগুড়ার আলু ঘাটি হচ্ছে বগুড়ার ঐতিহ্য, এইটা তো আমরা এমনি ধারণ করি। আমাদের পরিকল্পনা হচ্ছে সবার কাছে এটি জানান দেওয়া, এমনকি বিশ্বব্যাপী আমরা এটাকে আসলে তুলে ধরতে চাই। আলু ঘাটি তৈরি করতে আছে ব্যতিক্রম নিয়ম। শুরুতে নতুন আলু সিদ্ধ করে তা ভাঙতে হয়, এরপর কষিয়ে নিতে হয় দেশীয় বিভিন্ন গুঁড়া ও বাটা মশলায়। একই রকম মশলায় ভিন্ন পাত্রে 70% রান্না করে নিতে হয় মাংস। শেষ দিকে আলু ও মাংস মিশিয়ে অল্প সময় ভালোভাবে নাড়া দিয়ে রান্না করলেই তৈরি হয় মজাদার আলু ঘাটি। সাদা এলাচ, কালো এলাচ, দালচিনি, বস, লং, গোলমরিচ, তেজপাতা, পাঁচফোড়ন, জিরা, আদা রসুন, এগুলো ধনে গুঁড়ো, হলুদ, গুঁড়ো মরিচ, লবণ, এইটুকুই। মাছ, মাংস অথবা ডিম, সব ধরনের আলু ঘাটিতে আছে স্বাদের বৈচিত্র্য। সম্প্রতি আলু ঘাটি নিয়ে ঢাকায় হয়ে গেল এক উৎসব, যা আয়োজন করে বগুড়া জার্নালিস্ট নেটওয়ার্ক। নানান ধরনের ক্রাইসিস থেকেই আমাদের মনে হয়েছে এই টাইপের একটা উদ্যোগ গ্রহণ করলে হয়তো আমাদের পারস্পরিক সম্প্রীতিটা বাড়বে এবং আমরা একে অপরের জন্য কিছু করতে পারবো। সেই ভাবনা থেকে আসলে বগুড়া জার্নালিস্ট নেটওয়ার্কের এই আয়োজন। এই পরিচয়টা যেন যোগাযোগে রূপান্তর হয়, তাহলে নিজেদের মধ্যে যেমন উপকৃত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়, তেমনি দেশ বা সমাজের ক্ষেত্রেও তারা ভূমিকা তৈরি করতে পারে। আমরা এই আয়োজনের পরবর্তীতে আরও বড় বড় আকারে এটা করতে চাই। বগুড়ার দইয়ের মতো আলু ঘাটিও দেশ ছাড়িয়ে বিশ্ব দরবারে ছড়িয়ে যাবে বলে প্রত্যাশা স্থানীয়দের। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। এই গরমে যারা যত্রতত্র পথের ধারে থাকা আখের শরবত পান করছেন, আয়োজনটা তাদের জন্য। অত্যন্ত সুস্বাদুর সাথে শরীরের জন্য বেশ উপকারী ভেবেই তো পান করছেন তা, কিন্তু আদৌ কি তা স্বাস্থ্যসম্মত? তীব্র তাপদাহে পুড়ছে পুরো দেশ। জীবিকার তাগিদে কিংবা প্রয়োজনে বাসা থেকে বেরোতেই গলা শুকিয়ে হচ্ছে কাঠ। তৃষ্ণা মেটাতে তখন রাস্তার ধারে ঠান্ডা বরফের শরবতই যেন শীতলতার উৎস। ঠান্ডা বরফ পানিতে লেবুর শরবত, পাউডার ড্রিঙ্ক কিংবা আখের রসসহ সব ধরনের শরবতের দেখা মিলবে রাস্তার বিভিন্ন মোড়ে। বাজারের প্রক্রিয়াজাত জুসের তুলনায় রাস্তার ধারের এসব শরবতের দামটা কম হওয়ায় পথচারী ও নিম্নবিত্তদের আস্থা এসব শরবতের দোকান। রোদের ভিতরে গরম, এই জন্য খেতে বাধ্য হচ্ছে আর কি। একটু কুশলে রস খেলে এবারে গাও ঠান্ডা হয়ে যায়, এই জন্যই খাইলাম। তৃষ্ণা পায়, একটু পরপর গলা শুকায় যায়, তো এখন না পারে খাইতে হইতেছে। গ্লাস 20 টাকা করে, প্রতিদিনই 8,000 টাকা বেচা কিনা হচ্ছে। তবে কাঠফাটা গরমে এক গ্লাস শরবতে প্রাণ জুড়ালেও প্রশ্ন কিন্তু থেকেই যায়, বরফ কতটা স্বাস্থ্যসম্মত, আছে কি কোনো স্বাস্থ্য ঝুঁকি? এই খাবারগুলোতে দেখা যাচ্ছে যে আমাদের হাইজিনিক ব্যাপারটা মেনটেন করা নাও হতে পারে। হয়তো রাস্তার পাশে থাকছে, খাবারগুলো ঢেকে না রাখা, বা লেবুটা যদি একটু কোনোভাবে অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম সবকিছু মিলে যদি ভিটামিন সিটা নষ্ট হয়ে যায়, অথবা কোনো কারণে যদি কোনো কিছুতে পানির ব্যাকটেরিয়া বা কোনো কিছু বিষয় থেকে থাকে, তখন কিন্তু অনেক সময় আমাদের এই দেখা যায় উপকারের থেকে অপকারটাই বেশি হতে পারে। বরফগুলো যদি আসলে খুব হেলদিভাবে মেনটেন না করা হয়, অনেক সময় এটার মধ্যে স্যাকারিন বা অন্য কিছু যদি অ্যাড করা হয়, তো সেটা আসলে আমাদের জন্য খুব ভালো হেলথ বেনিফিটস প্রোভাইড করে থাকে না। সূচনা হাসান, চ্যানেল 24, ঢাকা।
বাংলা বর্ণমালা বইয়ের ইতিহাস সাথে যুগে যুগে মুদ্রণ শিল্পের ইতিহাস নিয়ে আলিয়স ফ্রসেস দ্য ঢাকা লা গ্যালারিতে চলছে সব্যসাচী হাজরার প্রাইমার টু প্রেস শীর্ষক প্রদর্শনী, যার উদ্বোধনী দিনে মোড়ক উন্মোচন করা হয় সব্যসাচী হাজরার নতুন বই বর্ণমালা বাংলা বর্ণ পরিচয় সংকলন। এদিন সঙ্গীত শিল্পী, গীতিকার ও বাদ্যযন্ত্রী রাহুল আনন্দের সঞ্চালনায় আয়োজনে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ফরাসি রাষ্ট্রদূত মারি মাজদুপুই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সৈয়দ আজিজুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ও শিল্পী নিসার হোসেন, অধ্যাপক ও শিল্পী শিশির ভট্টাচার্য, প্রখ্যাত ডিজাইনার ও শিল্পী চন্দ্র শোখের সাহা, আলিয়াস ফ্রসেস দ্য ঢাকার পরিচালক ফ্রোসোয়া ঘোষ সহ অনেকে। রবিবার বাদের সপ্তাহে 6 দিন বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত, চলবে 18 মে পর্যন্ত। মোবাইল গেম খেলবেন আর জিতে নেবেন নগদ 30 লাখ টাকা। হ্যাঁ দর্শক, ঠিকই শুনছেন, কারণ এয়ারটেল ও ডিসকভারি ওয়ান আয়োজন করতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ স্পোর্টস মোবাইল টুর্নামেন্ট মোবাইল ম্যানিয়া 2024 পাওয়ার্ড বাই এয়ারটেল, যেখানে উপস্থিত ছিলেন রবি আজিয়াটা লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ এবং এয়ারটেল ব্র্যান্ডের হেড অফ মার্কেটিং সৌরভ প্রকাশ ঘাড়ে। এছাড়াও ছিলেন ডিসকভারি ওয়ান লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও কো ফাউন্ডার সাদাব হোসেন। অনুষ্ঠানে জানানো হয় দেশের সবচেয়ে বড় মোবাইল গেমিং টুর্নামেন্ট মোবাইল ম্যানিয়া 2024 পাওয়ার্ড বাই এয়ারটেল ই ফুটবল, কল অফ ডিউটি মোবাইল ও মোবাইল লেজেন্ডস ব্যাং ব্যাং এই 3টি গেম থাকছে। আসরের বিজয়ীরা পর্যায়ক্রমে অনলাইন কোয়ালিফায়ার, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে অংশ নেবে। শীর্ষ 2 দলের গ্র্যান্ড ফিনালে হবে জুলাইয়ে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে। জাতীয় ক্রিকেট দলের সাবেক ফাস্ট বোলার রুবেল হোসেন এবারে বাইক প্রেমীদের জন্য নিজ স্বত্বাধিকারে নিয়ে এলেন ইয়ামাহা মোটরসাইকেলের নতুন শোরুম। রাজধানীর মাদানী এভিনিউর 100 ফিট রোডের যে শোরুমটির নামও রুবেল এক্সপ্রেস। ইয়ামাহার নতুন এই শোরুমটির উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস ও এসআই মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উদ্বোধনী দিনে ফিতা ও কেক কেটে নতুন শোরুমের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ইয়ামাহা ব্র্যান্ড। ইয়ামাহার সকল মডেলের বাইক পাওয়া যাবে সুবিশাল যে শোরুমটিতে। আমার কাছে মনে হয় যে এরকম একটা ভালো মানের বাইক চালানোটাও ইম্পর্টেন্ট, কারণ আমি মনে করি যে সব কিছু থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার কতটা কমফোর্ট আছে, কতটা সেফটি মেনটেন করছেন। তো সেই সব দিক থেকে আমার কাছে মনে হয় বাইক যদি আমি বিবেচনা করি, ইয়ামাহা সবার থেকে উপরের দিকে থাকবে। 64 জেলার বিখ্যাত খাবারের পসরা বসেছিল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে, যার উপলক্ষ নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের 6ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী। বিশেষ এই দিনে ফাউন্ডেশনটি আয়োজন করে উদ্যোক্তা মহাসম্মেলন 2024, যেখানে অংশ নেয় 64 জেলা ও বিশ্বের 18টি দেশ থেকে 2000 তরুণ উদ্যোক্তা। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। মূলত উদ্যোক্তা তৈরি ও উদ্যোক্তাদের উৎসাহিত করতে এমন আয়োজন করেন ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ইকবাল বাহার জাহিদ। দেশের 64 জেলা, 492টি উপজেলা ও 50টি দেশের প্রবাসী বাংলাদেশি সহ মোট 12.5 লাখের বেশি তরুণ তরুণী পেয়েছেন এই সংগঠন থেকে প্রশিক্ষণ। সচেতনতার অভাবে এদেশের বিভিন্ন পণ্যের জিআই নিবন্ধন অন্য দেশ নিয়ে নিচ্ছে, কিন্তু এ বিষয়ে সময়মতো প্রতিবাদ জানানো হয় না। তাই দেশের মেধা সম্পদের স্বীকৃতি মিলছে না। উন্নত দেশগুলোতে মেধা সম্পদ জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এদেশে একে কাজে লাগানো যাচ্ছে না। এ বিষয়ে সরকারি উদ্যোগ প্রয়োজন। শুক্রবার রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের মিলনায়তনে মেধা সম্পদ সুরক্ষা, পরিপ্রেক্ষিত, চ্যালেঞ্জ ও প্রস্তাব শীর্ষক আলোচনার সভায় বিশিষ্টজন এসব কথা বলেন। মেধা সম্পদ সুরক্ষা মঞ্চ এই আয়োজন করে। এতে সহযোগিতা করে হাফিজা খাতুন মেমোরিয়াল ট্রাস্ট। মেধা সুমের আহ্বায়ক আবু সাইদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জিন বিজ্ঞানী আবেদ চৌধুরী, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক শামসুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, প্যাটেন্ট অধিদপ্তরের সাবেক রেজিস্ট্রার মোহাম্মদ আব্দুর রৌফ এবং মেধা সুমের সদস্য ব্যারিস্টার তাসনুবা শেলি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাণ বৈচিত্র্য গবেষক পাবেল পার্থ। ইউরোপ সহ আন্তর্জাতিক পোশাকের বাজারের দেশের উৎপাদিত বিশ্বমানের ফ্যাব্রিক্স পরিচয় করিয়ে দিতে চলছে ফেব্রিক্স উইক, যে আয়োজন করেছে দেশের অন্যতম ফেব্রিক্স উৎপাদনকারী প্রতিষ্ঠান প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি। শনিবার রাজধানীর গুলশানের প্যারামাউন্ট টেক্সটাইলের প্রধান কার্যালয়ে 11 দিন ব্যাপী স্প্রিং ও সামার কালেকশন ফেব্রিক উইকের উদ্বোধন করেন টেক্সটাইলের চেয়ারম্যান
আনিতা হক। আন্তর্জাতিক মানের এই ফেব্রিক্স প্রদর্শনীতে অংশ নিয়েছে পোশাক শিল্পের বিশ্ববিখ্যাত ব্র্যান্ডগুলোর ক্রেতারা। ফেব্রিক্স উইক এক্সিবিশনে প্যারামাউন্ট টেক্সটাইলের উৎপাদিত প্রায় 2000 ধরনের কোয়ালিটির বিভিন্ন মানের ফেব্রিক্স প্রদর্শন করা হচ্ছে। চলতি বছর প্যারামাউন্ট টেক্সটাইল পরিবেশ বান্ধব প্রোডাক্টের উপর বেশ গুরুত্ব দিয়ে ফেব্রিক্স উৎপাদন করেছে। 2008 সাল থেকে প্যারামাউন্ট টেক্সটাইল পরিবেশ বান্ধব ও টেকসই ইয়ার্ন ডাইং, সলিড ডাইং এবং প্রিন্টিং ফেব্রিক্স তৈরি করে আসছে। আমরা লোকাল এবং ফরেন বায়ারদেরকে অ্যাট্রাক্ট করার জন্য এখানে অনেক টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ইনোভেশন তৈরি করেছি। উই আর শোকেসিং আওয়ার নিউ লাইন অফ জুট কটন প্রোডাক্টস, যেটা আমরা ইনশাল্লাহ এই সামনে গ্লোবালি একটা বড় ফুটপ্রিন্ট হবে বাংলাদেশের জন্য। এবারের গল্পটা 7 বছরের এক তরুণীর। আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজ নামের যে আর্জেন্টাইন সুন্দরী নাম লিখেছেন মিস ওয়ার্ল্ড ইউনিভার্স আর্জেন্টাইনের মঞ্চে। কিন্তু কিভাবে, চলুন জানাবো তা। সৌন্দর্য মানে না কোনো বাধা, তবে বয়সের ছকে সৌন্দর্যের বহিঃপ্রকাশ ধরে রাখাটা বেশ কষ্টসাধ্য বটে। আস্থা আর নিজের দক্ষতার উন্নতি যে সাফল্যের চাবি, সেটা প্রমাণ করলেন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজ। মারিসা বিশ্বের প্রথম নারী যিনি বয়সের চৌকাঠ পেরিয়ে মাথায় পড়েছেন সুন্দরী প্রতিযোগিতার বিজয়ীর মুকুট। ষাটের এই ষোড়শী সুন্দরী ভেঙে দিয়েছেন চেনা সব ছক। মিস ইউনিভার্সের সেরা সুন্দরীর খেতাব এখন মারিসা রদ্রিগেজের দখলে। থেকে 28 বছরের সীমাবদ্ধতা গত বছর তুলে দেয় মিস ইউনিভার্স অর্গানাইজেশন। আর এই ঘোষণাই আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের জন্য বয়ে আনে বাজিমাত অফার। নাম লিখিয়ে অংশ নিয়েই জিতে নেন সেরা সুন্দরীর খেতাব। ব্যক্তিজীবনে আইনজীবী এবং সাংবাদিক এই আর্জেন্টাইন সুন্দরী 60 বছর বয়সে কদিন আগেই জিতেছেন আরেক সুন্দরীর প্রতিযোগিতা বুয়েনোস আয়ার্স মিস ইউনিভার্স। তাতে যেন সাফল্যের ক্ষুধা আরও বেড়েছে মারিসার। এখন প্রহর গুনছেন মিস ইউনিভার্স আর্জেন্টিনার ফাইনাল জেতার। বিশ্বের বিভিন্ন দেশের সেরা সুন্দরীদের সঙ্গে হয়তো এক মঞ্চে দেখা যাবে 60 বছর বয়সী ব্যতিক্রমী এই তরুণীকে। আর এমনটা হলেই মিস ইউনিভার্সের বিশ্ব মঞ্চ সাক্ষী হবে রোমাঞ্চকর এক নতুন অভিজ্ঞতার। 25 মে অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্স আর্জেন্টিনা গ্র্যান্ড ফাইনাল। শরীফুল হক, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব সোমবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকবে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়।